ফলে এই অন্তর্মুখী কথার ব্যাখ্যা যদি করতে চান, সোজা কথা হচ্ছে ভারত চায় আওয়ামী লীগ যেন রাজনীতি করুক, সোজা কথা এটাই অন্তর্মুক্তি, এবং সেটাই ৭১-এর মুক্তিযুদ্ধের যদি ভিত্তি হয়ে থাকে তাহলে সেটা ভারত এই নীতি থেকে এখনো কোনো সরেনি। তাকে রাজনীতি করতে নিউ ইয়র্ক বা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে সেখানে আওয়ামী লীগ যে রাজনীতি করছে, কিংবা ধরুন ইউরোপের অন্যান্য দেশেও যে রাজনীতি হচ্ছে, ভারতে সেরকম তো রাজনীতি করার স্কোপ নেই, সেটা করা হচ্ছে না। এখানে দলাই লামাও যেভাবে আছেন সেভাবে শেখ হাসিনা আছেন, কিন্তু তার সমস্ত ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে তিনি কথা বলছেন। তবে এইটা হলো প্রকৃত চিত্র। এখন এরপরে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন থাকবে, অনেকগুলো প্রশ্ন আছে, আপনার কাছে আসবো। একটু তৌহিদ ভাইয়ের কাছ থেকে আপনার বক্তব্যের প্রেক্ষিতে তৌহিদ ভাইয়ের কাছে একটু বক্তব্যটা শুনে আসি, তারপরে আমি আপনার কাছে আবার আসবো। তৌহিদ চিত্রাত হোসেন, শুনছিলেন আমরা আজকে টাইটেল করেছি ভারতীয় পার্লামেন্টের শেখ হাসিনা। গৌতম লাহিড়ী বা গৌতম দা যেটা বলছেন যে শুধু শেখ হাসিনা বিষয় নয়, বাংলাদেশ নিয়ে একটা বড় প্রতিবেদনই আছে, যেখানে শেখ হাসিনা একটা চ্যাপ্টার। আর আপনি নিশ্চয়ই রিপোর্টগুলো পড়েছেন আর গৌতম দার বক্তব্য শুনলেন, নিশ্চয়ই আপনার একটা বিশ্লেষণ আছে, শুনি। ধন্যবাদ। এবং গৌতম লাহিড়ী সাংবাদিক অঙ্গনের এক মহাপুরুষ বলা যায়, ওনাকে কিংবদন্তি তুল্য। আমার জন্য আপনাকে অভিনন্দন। আমি একটু ভিন্নভাবে, যে আমাদের যে সাংবাদিকতা বা আমাদের যে বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতি আপনার তেল ভিত্তিক রাজনীতি, যেটার কারণে এইরকম একটি সংবাদ, বাংলাদেশের সবগুলো সংবাদ বিগত ২ বছর পরে সবগুলো সংবাদপত্র এক যুগে এই নিউজটা ছাপিয়েছে। রয়টার্স যখন রিপোর্ট করার পরে ১৫৯টা বিদেশি পত্রিকা এটাকে অনুবাদ করলো, এএফপির রিপোর্টের পরে যখন আরো ১৫০-২০০টা পত্রিকা বিভিন্ন দেশে সেই রিপোর্টটাকে লিখলো, সেই বিষয়ে বাংলাদেশের কোনো পত্রিকা কোনো রিপোর্ট আসেনি। তার মানে বাংলাদেশের বর্তমান সরকার যেটা দিতে চায় সাংবাদিকদেরকে, যেটা দিয়ে রাখে, সেটাই সাংবাদিকরা প্রকাশ করেন। যদিও আপনিও বাংলাদেশের একজন প্রতিযোগিতা সাংবাদিক, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, আমার মনে হয় আমাদের সাংবাদিককে ভারতের রাজনীতি নিয়ে আরো ভালো করে লেখাপড়া করা দরকার। এখানে ১৯৫৯ থেকে দালাই লামা বসবাস করছেন। এখানে তিব্বতের লাসা থেকে চায়নার সাথে সংঘর্ষের পরে তিনি চলে এসেছেন। এখানে বিপি কৈরালা নেপালের বসবাস করে গেছেন। সেই প্রেক্ষাপটে আপনি ভারতের একটি বৈদেশিক নীতি আছে, মানবতার প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টটা কোনো দলীয় কমিটমেন্ট না, এটা টোটাল রাষ্ট্রের কমিটমেন্ট। সেই রাষ্ট্রের কমিটমেন্ট থেকে ৭৫-এর পরে শেখ হাসিনা ভারতে ছিলেন। ৭৫ পরে শ্রীমতী ইন্দিরা গান্ধীর জরুরি আইন এবং তারপরে তার ক্ষমতা থেকে চলে যাওয়া মুরারজি দেশাইয়ের ক্ষমতা দখল করা, সেই সময়ও তো শেখ হাসিনা ভারতে ছিলেন এবং উনি শান্তিপূর্ণভাবেই ভারতে ছিলেন। এখন আসেন, ভারত থেকে যে সংসদে যে করা হয়েছে, লাহিড়ী দা তো খুব সুন্দর করে এবং স্পষ্ট ভাষায় বলার পরে আমি একটা জিনিস বুঝলাম, যে সাংবাদিকদের উপরে ভারতের খুব একটা প্রেশার নেই, কারণ উনি বলেছেন এটা বলার জন্য বলা। এই কথাটা লাহিড়ী দা যখন বলেন, তখন আর আমাকে এটা নিয়ে আর বিশ্লেষণ করার কোনো অবকাশ আমি দেখছি না। আপনি ভারত বাংলাদেশের এই সরকারকে একটা প্রশ্ন করতে পারে যে তুমি যখন ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশে ক্ষমতায় ছিলে, তখন তো একটা উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, যেটা আপনার কি নাম, ওই যে পশ্চিমবঙ্গের 7 সিস্টার্সের উলফার হেডকোয়ার্টার ছিল বাংলাদেশে। উলফা এখান থেকে কার্যক্রম পরিচালনা করেছে। আপনার একটা সুন্দরখান নামে একটা বাগান আছে শ্রীমঙ্গলে, আপনি যেহেতু কুলাউড়ার ছেলে আপনি জানেন। আমি একবার সুন্দরখানে গিয়েছিলাম, আমাকে বলে দেওয়া হয়েছে, একটা সীমানার কথা বলে দেওয়া হয়েছে, এর বাইরে ওই পারে যাবে না। কেন? যে ওখানে উলফারা ট্রেনিং নেয়, ওখানে উলফাদের আছে। এই যে হাসানুল না কি একটা ছেলে, রিটায়ার্ড মেজর কর্নেল, আপনার ট্রেনিং দেওয়া
ট্রেনিং দেওয়া হতো। একটা সার্বভৌম রাষ্ট্র, পাশাপাশি দুইটা রাষ্ট্র, আমরা আরেকটা দেশের জঙ্গিদেরকে এখানে ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাইলে 71-এর বিষয়ে, যেহেতু বাংলাদেশের সরকার এখন পাকিস্তানপন্থী সরকার, তারা এই প্রশ্নটা নিয়ে আসতে পারে যে 71-এ তো বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারত সহযোগিতা করেছিল, ভারতের 2 কোটি শরণার্থী তখন অবস্থান করছিল, এবং একটি দেশ তখন ভারত সবেমাত্র শিল্প উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটা দেশে যদি আপনার রাজনৈতিক অস্থিরতা থাকে, কোনো পাশের যতই স্টেবল দেশ হোক তার স্টেবিলিটি নষ্ট হয়। সেই জায়গা থেকে মানবতার পক্ষে অবস্থান নিয়েছিল ভারত। আর তোমরা একটা জঙ্গি গোষ্ঠী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, সশস্ত্র বাহিনী যখন ভারতকে টুকরো টুকরো করার জন্য উলফা মানুষের কাছে চাঁদাবাজি করে, ডাকাতি করে, সেই উলফাকে আশ্রয় দিয়েছো, 10 ট্রাক অস্ত্র এনেছো বাংলাদেশে। কই, আমরা তো তখন তোমাদেরকে এমন কোনো চাপ দেইনি, তোমরা তোমাদের ভালোটা মন্দ মনে করেছো, আমরা আমাদের 7 সিস্টার রক্ষা করেছি। সেই দিকেও যদি ভারত যায়। এবং আরেকটা জিনিস আবার স্মরণ করতে চাই আমরা, যে মোদিজি যখন প্রথম নির্বাচিত হন, বিএনপির ঢাকা কেন্দ্রীয় অফিসে, ঢাকায় কোনো মিষ্টি পাওয়া যায়নি, বিএনপির কেন্দ্রীয় অফিসে সব মিষ্টি চলে গিয়েছিল, তারা সেই মিষ্টি বিতরণ করেছিলেন। তারপরও তারা সেই পরিমাণ সাহায্য সহযোগিতা ভারত থেকে পাননি। আমিও মনে করছি যে আমরা যদি এখন বাংলাদেশের ভিতরে ঢুকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করি, ভারত সেই জায়গাতেও আমাদেরকে তেমন সহযোগিতা করবে না। এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের আভ্যন্তরীণ রাজনীতি। কিন্তু ভারত চায় সেই 71 থেকেই, যেটা লাহিড়ীদা বলেছেন, 71 থেকেই বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক, এবং সেটাকে সমুন্নত রাখার জন্য ভারত তার সব করবে, সব ধরনের সহযোগিতা, এবং সেখানে নজর রাখবে। এটা খুব স্বাভাবিক। আপনার ঘরে আপনি যদি পাশাপাশি ফ্ল্যাটে থাকি এবং আপনি যদি সারাদিন ঝগড়াঝাটি করি, তাহলে কারোর ঘরেই রান্না হবে না, কারণ বউগিন্নি সবাই তো থাকবে আপনার ওইখানে মারামারি করতে। সুতরাং আমি এইভাবে করছি যে ভারত যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা রাজনৈতিক কূটনৈতিক শিষ্টাচার থেকে সংসদে এই স্টেটমেন্ট দিয়ে, যেমন লাহিড়ীদা বলেছেন যে সংসদে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটা ছোট্ট অংশ ছিল যে শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন ছিল। আরেকটা জিনিস আমার কাছে যেটা স্ট্রাইক করছে, যে ভারতে যে আন্দোলনটা হয়ে গেল কিছুদিন আগে, যে ককরোচ, এটা তো আন্দোলনের পুরো সিস্টেমটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটা কোনো একটা ভিন্ন দেশ থেকে বা ভিন্ন শক্তি এটাকে পরিচালিত করেছে। সেই দৃষ্টিতে আমি বলছি যে ডিপ স্টেট বা এই জাতীয় কোনো কিছু, যাদের পয়সা আছে, যারা পয়সা ইনভেস্ট করেছে, তারা বিভিন্ন মানুষ দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করতে পারে রানিং একটা সরকারকে। যেহেতু মোদী সরকার দীর্ঘদিন ক্ষমতায়, তাকে সরানোর জন্য অনেকেরই ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট থেকেও প্রশ্নটা আপনার উঠানো হয়েছে হয়তোবা। এবং এটা একটা কানেকশন, সেই কানেকশন থেকেই এখন আপনি দেখেন সার্জিও গৌর বাংলাদেশে আছেন, তিনি ত্রিবেদীর সাথে করেছেন, বাংলাদেশে আপনার সাথে নৈশভোজ করতে উনি অস্বীকার করেছেন। এই যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশের বিবেচনা করা উচিত, ভারতের দিকে আঙ্গুল না তুলে নিজেদেরকে গুছানো, নিজেরা কি করছেন সেটাকে বিশ্লেষণ করা উচিত। ধন্যবাদ। সঙ্গে থাকুন। গৌতম দা, আমি একটু আপনার কাছে প্রশ্ন করি, যেহেতু অনেকগুলো বিষয় আপনি তুলছিলেন, যে প্রথমত হইলো অনেক খবর যেটা আসলে বাংলাদেশের সংবাদপত্রে প্রচারিত হয় নাই বা হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি ভারত দেখতে চায়, এবং ভারত চায় যে একটি অন্তর্মুখী এবং আপনি বলছেন ইনক্লুসিভ রাজনীতির কথা, যেটা গত 2 বছর ধরে আমরা বলে আসছি, ভারতও বলছে, শেষ পর্যন্ত নির্বাচন হয়েছিল। সেই ইনক্লুসিভ রাজনীতি কি ভারত যে চাচ্ছে, ভারতের চাওয়াটা কি বাংলাদেশ সরকার আসলে অনুধাবন করতেছে কিনা, যে ভারত এইটা চাচ্ছে? আপনি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি আপনি বলেছেন, যে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। তো এই সম্পর্কটা আসলে কতদূর বাংলাদেশ ভারতের, কতদূর গড়ালো, উন্নতি হলো কিনা? না, এখনো মানে উন্নতির দিকে যাচ্ছে এরকম এখনো বলা যাবে না। ভারতের তরফ থেকে তো সহযোগিতার হাত বাড়ানোই হয়েছে। আপনার যে প্রথম প্রশ্ন, যেটা যে অন্তর্মুখী যে সমাজ, সেটা ভারতের বরাবরের নীতি, ভারত সবসময় বলে এসছে, এখনো বলছে। এবং এই প্রতিবেদনে সাংসদদের প্রশ্নের জবাবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিখিতভাবে দিয়েছে যে ভারত এটাতে বিশ্বাস করে।
হুম, বাংলাদেশের যে রাজনীতির আভ্যন্তরীণ বিষয়, যে তারা এটা পরিষ্কার আমরা বাইরে থেকে বুঝতে পারি, যে একটা জিনিস বলবেন যে ৭১-এর মুক্তিযুদ্ধকে যখন ভিত্তি বলা হয়, তখন পরিষ্কার হয়ে যায় যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে ভারত নেই। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে ভারত সেখানে তাদের সমর্থন করবে না। ভারত চাইবে না এমন কোন সরকার থাকুক যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রশ্রয় দেয় বা প্রশ্রয় পেতে থাকে। যেটা ধরুন আমরা সবাই জানি জামায়াতে ইসলাম। ফলে যে ইনক্লুসিভ পলিটিক্স, কিন্তু এটাও বলেছিল স্ট্যান্ডিং কমিটি বা তারা, যে সকল পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত ভারতের। সকল পক্ষ বলতে সকল পক্ষ বলতে মুক্তিযুদ্ধের পক্ষে যারা রয়েছে, অর্থাৎ বিএনপি, আমি ধরে নিচ্ছি তারাও মুক্তিযুদ্ধের পক্ষে, এবং আওয়ামী লীগ তো বটেই। এছাড়া আরো যে দল আছে, যে দলগুলো মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তাদের সঙ্গেও আলাপ আলোচনা আসবে। কখনোই বলা হয়নি জামায়াত ইসলামের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যান। এক। দুই হচ্ছে, আপনি যেটা বলছেন এটা বুঝতে পারছে কি পারছে না, রাজনৈতিক দিক থেকে আমরা বুঝি যে আওয়ামী লীগের বাংলাদেশের উপস্থিতির অর্থ হলো জামায়াতে ইসলামী আবার সেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া, তাদের হুম, মাটির তলায় ঢুকে যাওয়া। কারণ যেটা শেখ হাসিনার সময় তাদের কোনো দেখা যায়নি। ফলে তারা তাদের জীবনের সবচেয়ে স্বর্ণোজ্জ্বল সময়টা তারা এখন উপভোগ করছে। তাহলে তারা চাইবেন না যে আওয়ামী লীগ আবার এখানে আসুক, এবং এলে তাদের কিন্তু রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। এবং দেখুন, বন্দি প্রত্যর্পণ চুক্তিটা যেটা বলছিলেন আহ সাহেব আর কি, যে যেটা যে জি, বন্দি উলফাকে কেন্দ্র করে, এই কারণেই কিন্তু চুক্তিটা হয়েছিল। চুক্তিটা হয়েছিল যে উলফা জঙ্গিদের যাতে শেখ হাসিনা সরকার ভারতের হাতে তুলে দেয়, এবং তুলেও দিয়েছিল। আচ্ছা, যাদের তুলে দেওয়া হয়েছিল, মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ফাঁসি দেওয়া হয়নি। কেউ না, কিন্তু, তারা কিন্তু অত্যন্ত জঘন্য সন্ত্রাসবাদী অপরাধী ছিলেন, কিন্তু তাদের কাউকে কিন্তু ফাঁসি দেওয়া হয়নি। প্রত্যর্পণ না, চুক্তিতে বলা আছে যে ফাঁসি দেওয়া যাবে না। ফাঁসি দিলে কিন্তু হয় না, সেই চুক্তির কোনো অর্থ হয় না। তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং সৌভাগ্যজনক তাদের বহু নেতা, এই উলফা নেতারা, তারা অনেকেই মূল স্রোতে ফিরে গিয়েছে। সেটাই তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয়। যারা বিপথে চালিত হচ্ছেন তাদেরকে বুঝিয়ে আবার সমাজের মূল স্রোতে নিয়ে আসা। সেই কারণেই ছিল বন্দি প্রত্যর্পণ চুক্তি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বন্দিকে নিয়ে এসে ফাঁসি দিয়ে দেওয়া, এটা চুক্তির কথা নয়। এক। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনা বন্দিই নন। শেখ হাসিনা বন্দী হয়ে ভারতে আসেননি। শেখ হাসিনা যেদিন এসেছিলেন সেদিন তার বিরুদ্ধে কোনো মামলাই ছিল না। সব মামলাগুলো পরে হয়েছে। সুতরাং পরবর্তী সময়ে যেগুলো হয়েছে সেগুলোর দায় ভারত কেন নেবে? ভারত তো নেওয়ার কোনো কথা না। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো এটা, কিন্তু এক্ষেত্রে কিন্তু যেমন স্ট্যান্ডিং কমিটি যেটা বলেছেন যে অবিলম্বে গঙ্গা পানি চুক্তি বন্টনের আলোচনা শুরু করা উচিত। এটা অনেক দেরি হয়ে গেছে, এবং তারা চান যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ, বিহার দুটি রাজ্যের স্বার্থ দেখেই যেন এই আলোচনাটা হয় এবং আলোচনাটা নিষ্পত্তি হয়। এবং তার উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যে খুব শীঘ্রই এ ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে তারা জানিয়েছেন। দ্বিতীয়ত, দুই দেশের পার্লামেন্টের মধ্যে সম্পর্ক তৈরি করা, যাতে তারা একে অপরকে বুঝতে পারেন বা একে অপরের সমস্যাগুলো তুলতে পারেন, সেই সাংসদ বিনিময়ে সেটার কথা বলা হয়েছে, সেটাতেও ভারত সরকার সহমতি দিয়েছেন। তিস্তার ব্যাপারে পরিষ্কারভাবে কোনো সহমত নেই। পরিষ্কার সেখানে বলা আছে যে এটাতে সম্ভব নয় আপাতত করা, এখন করা যাবে না আর কি। সীমান্ত হুম, সমস্যা, বর্ডার হাট গুলো নিয়ে আলোচনা করা, বাণিজ্য বৃদ্ধি করা, কিন্তু একই সঙ্গে বলা আছে ওই রিপোর্টে যে বাংলাদেশে সম্প্রতি যে ভারত বিরোধী উগ্র প্রচার হচ্ছে, এটা রুখতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে আমরা বিভিন্ন লোকের সঙ্গে আলাপ আলোচনা করছি। এমনকি বারবার দুদফায় আমরা বাংলাদেশের একদল সাংবাদিককে ভারত সফর করিয়ে তাদেরকে আমরা বুঝিয়েছি যে ভারত কি চায়। ভারত প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে থাকতে চায় না, তাই না? এবার দ্বিতীয়ত হচ্ছে যে তখন বলা হচ্ছে যে তার সঙ্গে এটাও এই রিপোর্টে এটাও আছে চীনের প্রভাব বৃদ্ধি, সে ব্যাপারে উদ্বেগ আছে। সুতরাং এত কিছু বিষয় আছে, সে বিষয়টার ওই দুটি লাইন বিক্ষিপ্ত ভাবে তুলে নিয়ে যে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না,
ঘটনা তো, তিনি রাজনীতি করছেন না, আমি তো ভারতীয় হিসেবে বলছি, শেখ হাসিনা তো রাজনীতি করছেন না। হঠাৎ কেন রাজনীতি করতে দেওয়াতে নিয়ে এত মাথা ব্যথা কেন বাংলাদেশিদের? তার কারণ হচ্ছে তিনি তো ভারত সরকারই তো বলেছে তিনি রাজনীতি করছেন না, আপনারা যারা দেখছেন গণমাধ্যমে বলছে। বাংলাদেশে যেরকম আজকে বললেন স্যার, সার্জিয়াই গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে, আপনাদের নিউজ এজেন্সি ইউএনবি খবর করেছে, সেই খবর বাংলাদেশের মেইন স্রোতের মেইন কাগজ তারা ছাপতে ভয় পাচ্ছে, তাদের উপর চাপ আছে। আপনি খুলে দেখুন প্রথম আলো, ডেইলি স্টারে কোথাও নাই। তারা তো কোথাও নাই, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সোচ্চার। কোথাও নাই। কয়েকদিন আগে তো সেই কাগজের সম্পাদক দিল্লি এসেছিলেন, দিল্লি এসে এক আন্তর্জাতিক ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি তো সেখানে বিশাল ভাষণ দিয়েছিলেন কিভাবে বাংলাদেশে সাংবাদিকের নিরপেক্ষতা থাকা উচিত। কিন্তু তার নিজের দেশে ফিরে যাওয়ার পর তিনি কিন্তু ওই সার্জেই গৌর আর দীনেশ ত্রিবেদীর বৈঠক ছাপতে সাহস করছেন না। কেমন নিরপেক্ষতায় তিনি বিশ্বাসী এই ভদ্রলোক? তিনি নাকি বিরাট চ্যাম্পিয়ন সাংবাদিক স্বাধীনতা। এই তো হচ্ছে অবস্থা। একটি মেইন স্ট্রিম কাগজ ছাপতে পারছে না, ছোট ছোট কিছু কিছু ছেপেছে, আমি শুনেছি বাংলা ট্রিবিউন ছেপেছে, আরো কেউ কেউ ছাপছে হয়তো। আপনাদের এজেন্সির খবর আপনারা ছাপতে পারছেন না। ইউএনবি তো একটা প্রসিদ্ধযশা ক্রেডিবল নিউজ সোর্স, তাই না? তাদের সংবাদই ছাপা হচ্ছে না। তো সেক্ষেত্রে তো এই যে আমি কথাগুলো বললাম, এই রিপোর্টটা গোটাটা যদি আমি পাঠিয়ে দিই, আর পড়ার জন্য আমার অনুরোধ থাকবে, আমি বিপুল ভাইকেই পাঠিয়ে দেবো, বিশাল রিপোর্টটা পড়ে দেখবেন, কি দেখবেন, তাহলে আপনাদের সকলের ধারণা এক একটা পাতা তুলে তুলে ওখানে আপনার এখানে দেখান, বুঝেছেন? আমার তো ক্যামেরা নেই, আমি তো কোনো শো করি না, ইউটিউব শো করি না। আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, রিপোর্টটা পাঠিয়ে দেবো। রিপোর্টের প্রতিটি পাতা আপনি ছত্রে ছত্রে পড়লে আপনি আগামী 1 বছর ধরে খবর করতে হবে, যা খবর ওখানে আছে। ওকে, আপনি পাঠিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে বসে শেখ হাসিনা রাজনীতি করছেন না, এটা যে কেউ বুঝবে। এটা ভারতীয় পার্লামেন্টে হয়তো বাংলাদেশ থেকে বারবার যে বলা হয় তার প্রেক্ষিতে হয়তো ভারতীয় পার্লামেন্টে প্রসঙ্গটা উঠেছে। কিন্তু ভারতে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শাখা নেই, যেমন আপনি আগের বক্তব্যে বলেছিলেন, পৃথিবীব্যাপী ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সর্বত্র আওয়ামী লীগ বিএনপির শাখা সংগঠন আছে। ওইখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবই আছে। ভারত একমাত্র প্রতিবেশী রাষ্ট্র যেখানে আওয়ামী লীগের কোনো শাখা নেই। এখানে যেহেতু শেখ হাসিনা অবস্থান করছেন, সঙ্গত কারণে তিনি দেশে হয়তো তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং ইন্টারন্যাশনাল মিডিয়ায় তিনি কথা বলেন। আপনি বলছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কথা বলতে ভারত সরকার তাকে বাধা দিতে পারে না, ভারতের সংবিধান সেটা কোনোভাবেই সমর্থন করে না। আপনাদের ওখানে মিডিয়াকে বারণ করা হয়, আমি বলছি না নেতাকর্মী, মিডিয়াকে বারণ করা হয়। কিন্তু আমি বলছি আজকে ভারত সরকার যদি ধরুন এপি রয়টার্স কে বলবে ধমক দিয়ে তুমি শেখ হাসিনার খবর ছাপবে না, পরের দিন তো সেই খবরটাই রয়টার্স ছাড়বে যে ভারত আমাকে হুমকি দিয়েছে, খবর ছেপো না, তাই না? সেটা ভারত কি করে এপি রয়টার্স, জাপানের কিওডো, সাউথ চায়না মর্নিং পোস্ট কিংবা ভারতের কাগজ, তাকে ভারত সরকার কি করে বলবে যে তোমরা ছেপো না? এগুলো হয় নাকি? এখানে তো কোনো জরুরি অবস্থা, এমার্জেন্সি নেই। আপনাদের ওখানে কোনো ঘোষণা ছাড়াই তার নির্দেশ দেওয়া হয়, এমনকি আদালত থেকে বলে দেওয়া যায় কি ছাপা যাবে না। এইটা নাকি একটা গণতন্ত্রের ফুরফুরে বসন্তের হাওয়া। এই যদি গণতন্ত্র হয় তাহলে ফ্যাসিবাদ কাকে বলে তো আমাকে শিখতে হবে নতুন ভাই। এটা যদি গণতন্ত্র হয় তাহলে ফ্যাসিবাদ কাকে বলে আমি এখনো বুঝিনি, ফ্যাসিবাদটা কাকে বলে। শেখ হাসিনার সময় তো সব চ্যানেল নতুন নতুন চ্যানেল খুলেছে, তাই না? শেখ হাসিনার সময় আমি বলছি না যে কোনো কিছু ঘটেনি, এমন কথা আমি কথাই দিচ্ছি না। যে কোনো সরকার ক্ষমতায় থাকলে সবসময় তারা এই ধরনের তাদের সমালোচনা তারা সহ্য করতে পারেন না, এটা ঘটনা। কিন্তু আজ যা ঘটছে সেটা শেখ হাসিনার সময় হয়। সাংবাদিককে খুনের মামলায় অ্যারেস্ট করা হয়, খুনের মামলায় অ্যারেস্ট করা হয়েছে অনেক সাংবাদিক, কথিত শাপলা মার্ডার মামলায় অ্যারেস্ট করা হয়েছে সাংবাদিকদের। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করি যে আপনি বলছিলেন ইতিমধ্যে দুদিন আগে এএফপিতে ইন্টারভিউ দিয়েছেন, রয়টার্স ইন্টারভিউ দিয়েছেন, কিওডো নিউজে ইন্টারভিউ দিয়েছেন, আর অনেক জায়গায় দিয়েছেন, এবং সবগুলো সর্বশেষ ইন্টারভিউ তো শেখ হাসিনা বলছেন তিনি দেশের মানুষ তাকে ডাকছে, তিনি ফিরবেনই এবং তিনি ফিরবেনই, তার মৃত্যু হবে, তিনি ফিরবেনই। তিনি জানেন তিনি গ্রেফতার হবেন কিংবা তিনি মারা যাবেন কিংবা তিনি কোনোভাবে আক্রান্ত হবেন, এটা জানার পর তিনি ফিরবেনই। এই যে ফিরবেনই, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনাকে
বারবার তিনি বোল্ডলি বলতেছেন ফিরবেনি। সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এবং তার যে ফিডব্যাক, আমি যতদূর জানি যে আজও তিনি একটা বৈঠক করেছেন, রাজনৈতিক বৈঠক। সেটা হচ্ছে রাজনৈতিক বৈঠক মানে হচ্ছে যারা যে সমস্ত ভারতের নেতা আছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে, আজকেও একটা বৈঠক হয়েছে। তিনি তাদের বলছেন তিনি যাবেন কি, তিনি তো বলছেন আন্তর্জাতিক গণমাধ্যমকে সঙ্গে নিয়ে যাবেন সেদিন যেদিন যাবেন ডিসেম্বরে। এখন তার বক্তব্য হচ্ছে আর কতদিন এভাবে থাকা যাবে, এভাবে থেকে কি লাভ? রোজই তো তাকে শুনতে হয় যে পালিয়ে গেছেন, তাই না? তিনি বলেন যা হওয়ার হবে, আমার তো বয়স হয়েছে, যা হওয়ার হবে দেখি আমাকে ফাঁসি কি করে দেয়, দেখি আমাকে হত্যা কি করে করে, আমি তো দেখতে চাই। বিশ্বের সর্বাধিক সময়ের মহিলা প্রধানমন্ত্রী, তাকে হত্যা করা হবে আর সেটা সবাই গোটা দুনিয়া দেখবে, এটা যদি ভেবে থাকেন কেউ, এই জঙ্গিরা ছাড়া কেউ ভাবছে না। আমার মনে হয় না বিএনপিও ভাবছে, তারা ভেতরে ভেতরে কোনো একটা সমঝোতার অপাসূত্র পাওয়া যায় কিনা তার জন্য মরিয়া। আমার নিজের ধারণা যে তারেক রহমান যদি সত্যিই ভারতে আসেন ব্রিক্স সম্মেলনের সময়, তখন এই প্রসঙ্গটা তার কিন্তু কেবল ভারত নয়, চীন, রাশিয়া আর 11টি রাষ্ট্রের প্রধান, তাদের সকলের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ফলে তারা তাদের সঙ্গে আলোচনায় ভারত মানে সেই সব দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিষয় ছাড়াও সেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাও আলোচনার টেবিলে থাকবে। ফলে সেটা যখন ভারতে আলোচনা করবো, ফলে তারপরে সেপ্টেম্বরের পরে হয়তো একটা মনে হয় বোঝা যেতে পারে যে কিন্তু তারপরে তারেক রহমান এই প্রথম জাতিসংঘে যাচ্ছেন। তিনি জাতিসংঘে গিয়ে ঘোষণা দেবেন যে আমি একজন মহিলা প্রধানমন্ত্রীকে ফাঁসি দেব, সেই মঞ্চ থেকে বলবেন, যেটা শান্তির মঞ্চ, সেখান থেকে তিনি বলবেন আমার ফাঁসি দিতে হবে, কারণ একজন ফ্যাসিস্টকে ফাঁসি দিচ্ছি। তো ফ্যাসিস্ট শব্দটা সম্পর্কে তো তার কাছে তো পাল্টা প্রশ্ন হবে। আমি জানি না, আপনাদের প্রত্যেককে আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে যদি না পেয়ে থাকেন, এটা সকলেই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ভোলকার টুর্কের যে রিপোর্টটা, যে রিপোর্টে ওই তথাকথিত 1415 কথা বলেছিলেন। আসলে বাংলাদেশ সরকারই বলেছিল 838। তার মধ্যে তো এমন অনেকে আছে তারা আবার ফিরে এসেছে, নিচে এসে বলছেন আমি মরিনি, ফিরে আসি, সংখ্যাটা আরো কম। ধরে নিচ্ছি যে সংখ্যাটাই হোক, সেই রিপোর্টের 75 থেকে 80 নম্বর কথা যদি পড়েন, সেখানে লেখা আছে যদি আমাদের এই রিপোর্টের ভিত্তিতে কাউকে ফাঁসি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ সেই তদন্তের সঙ্গে নেই। যদি এই বিচার ব্যবস্থা আইসিটি ট্রাইব্যুনাল সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতিসংঘ এর মধ্যে নাই। এটা লেখা আছে ওই রিপোর্টে, অথচ সেই রিপোর্টটাকে ভিত্তি করে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। তবে কি হাস্যকর কারণ, এবং রায় হয়েছে ফাঁসির। আপনি কি নিজে কোনো রায়টা দেখেছেন? রায়টা কি দেখা যায়? কোনো ওয়েবসাইটে আছে রায়টা? আমি তো কোথাও দেখলাম না। আছে? বিচার করবেন, ফাঁসি দিলেন, তো সেটা জানিয়ে দিন বাংলাদেশের জনতাকে এই কারণে ফাঁসি দিলাম, সেটা প্রকাশ করতে অসুবিধা কি? এত হাস্যকর। সেই আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে সেই রায়টা কি লেখা আছে, ভারতীয় গোয়েন্দারা জোগাড় করেছে, করে আমাদের কাছে পৌঁছেওছে। অতি হাস্যকর, বানান ভুল আছে, বুঝলেন, ইংরেজি প্রচুর বানান ভুল ভুল আছে, আছে। মানে ইংরেজিটাও ঠিক করে দেবো এমন কথা আছে। ফলে আমি বলছি সেই রিপোর্টটা সেই কারণে হয়তো প্রকাশ করতে পারে না, এত ইংরেজি কারেক্ট করতে হবে যে সমস্যা আর কি। তো সেই রিপোর্টটার ভিত্তিতে আমার তো মনে হয় না বিএনপি সরকার এখন সেই রিপোর্টটার উপর ভরসা করছে। তারা তো বলছেন শেখ হাসিনাকে বিচার করবো, অবশ্যই শেখ হাসিনাও রাজি বিচারের সম্মুখীন হতে, যেটা ন্যায় বিচার। তাকে উপযুক্ত তার আইনজীবী দিতে হবে যাতে তিনি সে থাকবেন। এর আগে কি হয়েছে, যিনি বিচারক, যিনি প্রসিকিউটর, যিনি সরকারি কৌঁসুলি, যিনি মানে অভিযুক্তের আসামি, সব এক দলের, সবাই জামায়াত ইসলাম। এরকম বিচার, এটাকেই বোধহয় ক্যাঙ্গারু কোর্ট বলা হয় আমার মনে হয়। ক্যাঙ্গারু কোর্ট, সেটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ আসলে বুঝে গেছেন মহোদয়। কিন্তু যেটা শেষ কথা, শেখ হাসিনা যাচ্ছেন, একটা ঘটনা, তিনি ঘোষণা করেছেন যখন, তখন তিনি যাবেন। ওকে, আবার আসবো আরেকটা ছোট হ্যাঁ, শুনে আমি তৌহিদ ভাইয়ের কাছে একটু শুনে আবার দাদার কাছে আসবো একটু। তৌহিদ ফিতরাত হোসেন, তৌহিদ ভাই আপনি তো শুনলেন যে বাংলাদেশ ভারত সম্পর্কটা এবং গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি আলোচনা হয়েছে, মানে প্রসঙ্গ উঠেছে। আর তিস্তাতে একেবারেই নাকচ, গৌতম দার কথা মতো তিস্তা একেবারেই নাকচ। এই সরকারের সঙ্গে ভারত 71-এর মুক্তিযুদ্ধের ভিত্তিতেই সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। তো এই সরকার কি
এখন পর্যন্ত সেরকম দেখছেন? দুবার কিন্তু নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী যেদিন শপথ নেন সেদিনই ভারতীয় পার্লামেন্টের স্পিকার এসেছিলেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে এসেছিলেন, আমন্ত্রণ জানিয়েছেন। তারপর বিমস্টেক ব্রিক্স সম্মেলনেও আবার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তো এই যে এখন পর্যন্ত আমরা কোনো ডেভেলপ দেখছি না। আপনি কি কোনো লক্ষণ দেখেন? নাকি না আপনার মাইক্রোফোন অফ। নাকি শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত বিরোধী শক্তি সক্রিয় বাংলাদেশে। এই কারণেই কি সরকার পিছু হটছে কিনা? আচ্ছা, আপনার রজার খলিল, দ্যাট মিনস হুম। আমাদের আমেরিকার নিয়োগপ্রাপ্ত আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকান বাংলাদেশী পররাষ্ট্রমন্ত্রী। যদিও তার কুত্তার নাম ছিল রোজার, সেই কুত্তার নামে তার নাম হয়ে গেছে রোজার খলিল। সেই রোজার খলিল যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ত্রিবেদী সাহেবের সাথে দেখা করার পরে ত্রিবেদী সাহেব একটা কথা তাকে বলেছেন, রক্ত আর পানি একসাথে চলে না। হ্যাঁ, রক্ত আর পানি আলোচনা বা লেনদেন একসাথে করা সম্ভব নয়। আপনি সারা দিন রাত ভারতকে গালি দিবেন আর ভারতের কাছ থেকে পানিও চাইবেন, ভারতের কাছ থেকে আপনার শেখ হাসিনাকে নিয়ে আসার সাহায্যও চাইবেন, সেভেন সিস্টার খেয়ে দিবেন করতে করতে ইউনিসও চলে গেছে। ব্রিক্স সম্মেলন তারেক রহমানের গদি রাখি না জান রাখি, এই পর্যায়ে ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদী মাননীয় ভারত প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়ে তারেক রহমানকে একটা বিপদের মুখে ফেলে দিয়েছেন। এখন তারেক রহমান স্বশাসিত সরকার না আমেরিকা নিয়োজিত সরকার, সেটা প্রমাণ হয়ে যাবে যে ব্রিক্সে যদি উনি আসা এবং না আসার মধ্যে। উনি যদি আসে ব্রিক্সে, তাহলে আমরা বুঝে নেব যে না, উনার কিছু মরিদণ্ড যেটা ভেঙে দিয়েছিল এবং মুসলেগা দিয়ে লন্ডন এসে যেটা উনি সোজা করেছেন কিছুটা সোজা হয়েছে। আর যদি উনি আসতে না পারেন, তাহলে ধরে নেব আমেরিকা এই যে সার্জিও গোর এসেছে এই উদ্দেশ্যে এসেছে যে তুমি ওইখানে গেলে আবার তোমার ভাঙ্গা দিব, মাজা ভাঙ্গা দিব। তো এই অবস্থায় আপনার আমি মনে করছি যে বাংলাদেশ একটা ত্রিশঙ্কুল অবস্থায় পড়েছে। চায়না সফর, আপনার দুইটা যেগুলো চুক্তি করে এসেছে, এই সবকিছু নিয়েই বাংলাদেশ সমঝোতা স্মারক হচ্ছে, চুক্তি না, 13টা মনে হয় সমঝোতা স্মারক। সেই জিনিসগুলা করে এসে বিশেষ করে আপনার চায়না মিয়ানমার বাংলাদেশ যে করিডোর করার যে চিন্তা ভাবনা, সেইটা তাদের জন্য হালে বিপদ হবে। এবং আমেরিকার এই সার্জিও গৌর এখানে আসছে, সেইটা এই কারণেই আসছে চায়নার সাথে চুক্তি করার পরে। কারণ এই করিডোরটা যদি ভারত, চায়না, মিয়ানমার, বাংলাদেশ মিলে হতো, তাহলে বুঝতাম যে এটা বাংলাদেশের স্বার্থে করা হয়েছে। এখানে অন্য একটা স্বার্থ কাজ করছে, যে স্বার্থটার যে কাজটা তাদের উদ্দেশ্য, সেই কাজটার একটা ছোট্ট নমুনা এই ককরোচ আন্দোলনটা হয়ে গেছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি লাড়িদা। তো সেই জায়গাতে আমরা এখন পর্যন্ত কোনোভাবেই মনে করছি না বা দেখছি না যে তারেক রহমান একজন স্বশাসিত সরকার। তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এইটা কোনোভাবে দেখা যাচ্ছে না। কারণ উনি এখনো ব্রিক্সে যাবেন কি যাবেন না এই সম্মতি জানাননি। একটা দেশে যাওয়ার আমি যতটুকু দেখেছি বা পড়াশোনা করে জেনেছি যে আপনি যখন একটা দেশে থেকে আমন্ত্রণ আসে, তখন সেখানে অনেক কূটনৈতিক পররাষ্ট্র দফতর থেকে অনেক চিঠি চালাচালি হয়, নিয়ম কানুন প্রটোকল সবকিছু মেনটেন করা হয়। এগুলোর কিছু হচ্ছে না আমি যতটুকু জানি। শেখ হাসিনার একটা জিনিস বলি, শেখ হাসিনা আসবেন এবং উনি যে বডি ল্যাঙ্গুয়েজে বলেছেন, সেখান থেকে আমিও বিশ্বাস করি শেখ হাসিনা আসবেন। কি হবে না হবে সেটা পরবর্তীতে জনগণ নির্ধারণ করবে। আসলে শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে ঢুকতে পারেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন তার আইনের মতো চলতে হবে। তখন যদি আইনের ব্যাঘাত ঘটে, সেটা বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে ঝুলাতে চায়, বাংলাদেশের জনগণ ঝুলাবে। তারা যেটা পরিকল্পনা করে বসে আছে যে একটা সন্ত্রাসী গোষ্ঠীকে উস্কে দিয়ে, জঙ্গি গোষ্ঠীকে উস্কে দিয়ে, ইসলামিক মিলিটেন্ট ফোর্সকে উস্কে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া হবে, কিন্তু সেইটা শেখ হাসিনা এসে ঢুকে গেলে এটা আর সম্ভব হবে না। এবং শেখ হাসিনা সেই মহিলা, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের মেয়ে, যিনি তাজউদ্দিন এবং উসমানী সাহেবকে 25শে মার্চ রাত্রে বলেছেন যে তোমরা চলে যাও, আমি ঘরে থাকি, আমাকে না পেলে কেউ বাঁচবে না, আমি ঘরে থাকি, তোমরা যাও, তোমরা কোনো অবস্থায় ধরা পড়বে না। এটা আমিরুল ইসলামের বইতে আছে, উসমানী সাহেবের সাক্ষাৎকারে আছে, তাজউদ্দিন সাহেবের বইতে আছে, লেখা বইতে আছে। সো সেই পুরুষের, সেই সিংহ পুরুষের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যে দাদা বললেন যে প্রত্যেক দিন ফেসিস ফেসিস শুনবো, এইটা তো হইতে পারে না। উনি আসবেন, এবং উনি আসলে বাংলাদেশের রাজনীতি, উনি ক্ষমতায় বসবেন কি বসবেন না ডাজন্ট ম্যাটার, কিন্তু বাংলাদেশের রাজনীতি তার মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি হিসাবে স্ট্যান্ড করবে ইনশাল্লাহ। একেবারেই সঙ্গে থাকুন। গৌতমদা, আরেকটা প্রশ্ন করি। আপনি বলছিলেন যে ত্রিবেদী এবং সার্জিওগুর বৈঠক হয়েছে। নিশ্চয়ই আপনি কিছু তথ্য উপাত্ত পেয়েছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানান কি হলো আসলে তাদের বৈঠকে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হলো কিনা? না না, সার্জেই গৌর আর দীনেশ ত্রিবেদী তো হনরুল নিয়ে আলোচনা করবেন না, খুব স্বাভাবিক, তাই না? যিনি বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন, আর সার্জেই গৌর হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত একজন রাষ্ট্রদূত। তিনি দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় যান, তার আগে কিন্তু সার্জেই গৌর তার সঙ্গে দেখা করেছিলেন। এটা দ্বিতীয় সাক্ষাৎ। একটা সাক্ষাৎ হয়েছে দিল্লিতে, আর দ্বিতীয় সাক্ষাৎ হলো ঢাকা শহরে একটা হোটেলে, 5 তলা হোটেলে, যে হোটেলে সম্ভবত সার্জেই গৌর যেখানে উঠেছেন সেখানেই হয়েছে সকালে ব্রেকফাস্ট মিটিং। আমি শুনেছি 8টা 40 মিনিটে মিটিং হয়েছে, কিন্তু সেটা আপনাদের আমি এজেন্সির রিপোর্টেই দেখেছি তারা, কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে সত্যি কি আলোচনা হয়েছে এটা এখনো জানা যায় না। আমি যতদূর শুনেছি যে দীনেশ ত্রিবেদী সম্ভবত আজকে দিল্লি পৌঁছচ্ছেন, এবং তার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হতে পারে, কারণ তিনি দুটো ইম্পর্টেন্ট বৈঠক করেছেন। একটা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং শ্যামা ওয়েদের সঙ্গে, আর দ্বিতীয় বৈঠক তার হলো সার্জেই গৌরের সঙ্গে। ফলে এই দুটি বৈঠক সম্পর্কে কি আলোচনা হয়েছে সেটা একেবারে গোপন রাখা রয়েছে। কিন্তু আপনি একটা জিনিস বলে রাখা দরকার, যেটা আমিও বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমেরিকারও যদি রাজনীতি দেখেন, আভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতি আর কয়েকদিন পর